are ready, Nikhil. Please, let's start. হ্যাঁ 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 নমস্কার, শুভ অপরাহ্ন। নববঙ্গ আয়োজিত ওয়েব আলোচনা তিলোত্তমা কলকাতার ইতিবৃত্ত, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের এই অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন নববঙ্গের আহ্বায়ক শ্রী সৌমেন পুরকায়স্থ। আর আমাদের বক্তাগণ স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক শতরা শান, স্বনামধন্য নৃত্যশ্রী শ্রী শোভা তালুকদার এবং বিশিষ্ট সাহিত্যিক শ্রী পৃথ্বীরাজ সেন। আমি প্রথমে আমার নববঙ্গের আহ্বায়ক শ্রী সৌমেন পুরকায়স্থ সম্পর্কে একটি কথা আপনার সামনে একটু বলবো। সিনিয়র পলিসি রিসার্চার সৌমেন পুরকায়স্থ বর্তমানে নববঙ্গ আহ্বায়ক। 2015 সালে সাউথ ইস্ট এশিয়া ও সাউথ এশিয়ার দেশগুলো নিয়ে তাইওয়ানে আয়োজিত ফিল্ড লিডার সাউথ এশিয়া সাউথ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন এবং প্রথম ভারতীয় হিসেবে ওই নির্বাচনে তিনি জয়লাভ করেন। এটা নিঃসন্দেহে একটি গৌরব দিন ছিল। তাইওয়ান পার্লামেন্ট তাকে প্রথম ক্যাম্প লিড উপাধিতে সম্মানিত করেন। আমাদের পশ্চিমবঙ্গে সাংস্কৃতিক গরিমা ফিরিয়ে শ্রী সৌমেন পুরকায়স্থ নিরন্তর অদম্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমি শ্রী সৌমেন পুরকায়স্থকে কি বলার জন্য অনুরোধ করব। নমস্কার, ধন্যবাদ নিখিল। সবাইকে শুভ অপরাহ্ন। নববঙ্গ এক বিশেষ আমাদের যে ওয়েবিনার সিরিজ চলছে, তার মধ্যে এক এক পর্বে আমরা বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল পলিসি নিয়েও কথা বলছি। আর কোথাও আওয়াজটা কি শুনতে কোনো অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তো সেই বিভিন্ন পর্ব নিয়ে আমরা এসেছি। আমরা যেমন ভারতের বিভিন্ন বিষয়, মানে পলিসি রিলেটেড বিষয় নিয়েও আমরা আলোচনা করছি। সেইভাবে আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা, তার সাহিত্য, ইতিহাস, তার ঐতিহ্য, সংস্কৃতি নিয়েও আমরা আলোচনা করছি। তো আজকের আমাদের এই পর্ব আপনারা সবাই জানেন, তিলোত্তমা কলকাতার ইতিবৃত্ত। নববঙ্গ সম্বন্ধে কিছুটা বলতে গেলে আমরা আবারও বলবো, নববঙ্গ বাংলার এমন এক নবজাগরণ যেখানে সবাই এক হয়ে বাংলার ভীত গৌরব ফিরিয়ে আনার এক প্রচেষ্টা, বাংলার ভীত গৌরব পুনরুদ্ধারের এক প্রচেষ্টা আমরা করছি বিভিন্নভাবে। আমাদের সাথে বাংলার প্রতিটি জেলা থেকে, গ্রাম, শহর, কলকাতা, সব জায়গা থেকে যেভাবে বিভিন্ন সমাজের বিভিন্ন মানে বিভিন্ন স্তরের লোক, বিভিন্ন পেশার লোক আমাদের সাথে জড়িত, তেমনি ভারতের দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর এসব জায়গায় যারা প্রবাসী বাঙালিরা আছেন তারাও আমাদের সাথে জড়িত। বিদেশে, বিশেষ করে সুদূর আমেরিকায় এবং ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট এসব থেকে প্রচুর বাঙালিরা আমাদের সাথে জড়িত। আমাদের সাথে অনেক প্রায় 600-র উপরে বাঙালি ডাক্তার আমেরিকা থেকে নববঙ্গের মেম্বার। আমাদের সাথে নাসার সায়েন্টিস্টও নববঙ্গের সাথে জড়িত এবং বিভিন্ন টেকিজ আমেরিকাতে, ইংল্যান্ডে নববঙ্গের সদস্য আছেন। আমরা জানি বাংলা এক সুবিশাল সমৃদ্ধ রাজ্য, যার শিক্ষা, সংস্কৃতি, শিল্প সব বিষয়ই সে এক নম্বরের জায়গা। সেই ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় আজকে সবকিছু যেন কোথায় হারিয়ে যাচ্ছে। সেই জায়গায় আমরা বাংলার সেই পুনরুদ্ধার, বাংলা এক সময়ের সমৃদ্ধ রাজ্য ছিল স্বাধীনতার কালেও, সেই বাংলা আজ কেন ঋণগ্রস্ত রাজ্য,
তা আমাদের একটা যুবক সম্প্রদায়ে বা আমাদের প্রত্যেকটা সমাজের বিভিন্ন বর্গে আমাদের একটা সাড়া জাগাচ্ছে, চিন্তা আমাদের চিন্তা করতে বাধ্য করছে। সেই জায়গায় আমরা নববঙ্গের মাধ্যমে সবাইকে নিয়ে বাংলার গৌরবের কথা, গৌরবের গান আবারও গাইছি। বাংলার গৌরবের পুনরুদ্ধারের কথা বলতে আজকের এই পর্বে আমাদের সাথে আমাদের মাননীয় অতিথিগণ আছেন। আপনারা আজকের এই পর্বে শুনুন তিলোত্তমা কলকাতার ইতিবৃত্ত। নমস্কার। ধন্যবাদ দাদা। আমাদের আজকের প্রথম বক্তা, তার একটু ইন্টারনেটের সমস্যা হওয়ায় তিনি একটা ভিডিও রেকর্ড করে আমাদের পাঠিয়েছেন, তো সেটাতেও খুব সমস্যা হচ্ছিল। তো আমরা তার ছোট্ট 9 মিনিটের একটি ভিডিও রেকর্ডিং আমরা শুনবো। তিনি কলকাতার উপর বলেছেন। স্বনামধন্য সাহিত্যিক শ্রী পৃথ্বীরাজ সেন, তিনি লিমকা বুক অফ রেকর্ডে সেরার শিরোপা পেয়েছেন। তার রহস্য থ্রিলারধর্মী লেখা পাঠক মহলে যথেষ্ট জনপ্রিয়। আমরা এখন সঞ্জয়কে বলবো, সঞ্জয় তুমি যদি এই ভিডিও রেকর্ডিংটা একটু শোনাও। আয়োজিত কল্লোলিনী কলকাতা আলোচনা সভায় আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে কিছু বক্তব্য তুলে ধরার জন্য। তাই আমি উদ্যোক্তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। শ্রোতা বন্ধুরা, মনে করা যাক নিশান্তিকার আলোয় ঘেরা শহর কলকাতায় পূব আকাশে সূর্যের অলক্তক রাগরঞ্জিত রশ্মির ছটায় উদ্ভাসিত হয়ে মন্দিরে মন্দিরে বেজে উঠেছে মঙ্গল আরতির ঘণ্টার ধ্বনি। ওই শোনা যাচ্ছে মসজিদের ভোরের আজান। হয়তো কোনো এক গুরুদ্বারাতে সৎশ্রী আকাল বলে কেউ পাঠ করছেন মহান গ্রন্থ সাহেব। বুদ্ধাং শরণং গচ্ছামি উচ্চারিত হচ্ছে মহাবোধি সোসাইটিতে, এবং একটির পর একটি প্রদীপ জ্বলে উঠছে ইহুদিদের সিনাগগে। সত্যি কলকাতা সর্বধর্ম সমন্বয় শহর। পৃথিবীর নানা দেশের মানুষ এখানে এসে নিজের সভ্যতা আর সংস্কৃতির ধারাকে অক্ষুণ্ণ রেখে সুখে শান্তিতে বসবাস করে আসছেন। এই শহরের বুকে আধুনিকতার ছাপ পড়েছিল কবে থেকে, এবং কবে থেকে এই শহর নবজাগরণের স্পন্দনে স্পন্দিত হয়, সে কাহিনীটিও কিন্তু কম কৌতূহলে ভরা নয়। আমরা জানি কলকাতার আগে বাংলার প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল সপ্তগ্রাম। পরবর্তীকালে সরস্বতী নদী যখন ক্রমশ ক্ষীণ হয়ে আসে, তখন সপ্তগ্রামের বণিকেরা ভাগ্য অন্বেষণে এই শহরের বুকে পদার্পণ করেছিলেন। জলা জঙ্গল থেকে ধীরে ধীরে যাচ্ছে শহর। আর সত্যি সত্যি এই শহরে আধুনিকতার সূর্যোদয় ঘটেছিল ঠিক সেই মুহূর্তে যখন ভারত পথিক রাজা রামমোহন রায় হুগলি জেলার রাধানগর থেকে এসে পা রাখলেন কল্লোলিনী কলকাতায়। এক আশ্চর্য মানুষ, সংগ্রাম করেছেন সতীদাহ প্রথার বিরুদ্ধে, বাংলা গদ্যে রূপ দিয়েছেন, ইংল্যান্ডে গিয়ে বলেছেন ভারতীয়ত্ব বোধের কথা, ফরাসি দেশের মন্ত্রীর সাথে পত্র বিনিময় করেছেন ভারতের কৃষকদের অবস্থা নিয়ে। তিনি হলেন বাঙালি রেনেসাঁসের অগ্রপথিক। তারপর সেই যে মাইল ফলক দেখে দেখে বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র এলেন কলকাতায়, বিধবা বিবাহকে
আইনগত স্বীকৃতি দিতে হবে, অন্তঃপুরের অন্ধকারে বসে থাকা মহিলাদের কাছে পৌঁছে দিতে হবে জ্ঞানের আলোক শিখা। কলকাতা আরেকটু প্রাপ্তবয়স্ক হল। ওই শোনা যাচ্ছে জোড়া সাঁকোয়ে রবির পদধ্বনি। আস্তে আস্তে শহর সাহিত্য নিজেকে পরিস্ফুটিত করতে চলেছে বুঝি। সত্যি এ শহর সাহিত্যে, এই শহরের বুকে সাহিত্য নিয়ে কত না আন্দোলন। কাকে ছেড়ে কার কথা বলবো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, পরবর্তীকালের কল্লোল যুগ, কালী কলম, তারপর আরো কত মহান সাহিত্যিক এই শহরের থেকে, এই শহরকে উপজীব্য করে আন্তর্জাতিক স্তরে খ্যাতিমান হয়ে উঠেছেন। ভাবতে ভালো লাগে সাহিত্যের সেই ধারা এখনো এই শহরে বহমান আছে। কলকাতা আশ্চর্য আকর্ষণে ডাক দিয়েছে বিদেশিনী নারীদের। একদা এই শহরের বুকে এসেছিলেন মিস মার্গারেট নোবেল সুদূর আয়ারল্যান্ড থেকে, ভগিনী নিবেদিতা, যার সাথে এই শহর নিজেকে জড়িয়ে রেখেছে অঙ্গাঙ্গিভাবে। তিনি মহামারীতে কাজ করেছেন, তিনি ভারতের জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, অরবিন্দের অবর্তমানে সম্পাদনা করেছেন আর্য পত্রিকা, শহরের এক স্মরণীয়া বিদেশিনী। আর তার কথা ভুলব কেমন করে? সেই আলবেনিয়া থেকে শহরে আসা, সিস্টার অ্যাগনেস থেকে মাদার টেরিজা হয়ে ওঠা, যিনি আমাদের শহরের প্রণম্য, যিনি শান্তিতে পেয়েছেন নোবেল পুরস্কার। তার পুরো কাজের পরিসর ছড়িয়ে আছে এই শহরেই। ভুলতে কি পারবো সিস্টার সিরিলকে? পথের শিশুদের হাতে তিনি তুলে দিয়েছেন মুক্তির আনন্দ তার অপারেশন রেনবো প্রজেক্টের মাধ্যমে। ভোলা যাবে না নেলি সেনগুপ্তাকে। চোখ বন্ধ করলে মনে পড়ে যাবে সুবর্ণমন্দির স্কোয়ারে কংগ্রেসের অধিবেশনের কথা। পুলিশের অবিরাম আক্রমণের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিলেন সেই বিদেশিনী রমণী। এই কলকাতা প্রত্যক্ষ করেছে অনেক ঐতিহাসিক ঘটনা। প্রিয় বন্ধুরা, শিকাগো ধর্ম মহাসভায় ভারত চেতনা বলার পর অবশেষে ঘরের নরেন স্বামী বিবেকানন্দ হয়ে ফিরে এলেন। সেদিন শিয়ালদা স্টেশনে 20,000 মানুষকে তাকে সংবর্ধিত করেছিল। কল্লোলিনী কলকাতার ইতিহাসে সোনার অক্ষরে লেখা সেই দিন 1897 সালের 19শে ফেব্রুয়ারি। তারপর 28শে ফেব্রুয়ারি তারিখে উত্তর কলকাতার শোভাবাজার রাজবাটিতে নরেন বলেছিলেন, আমার জন্ম এই শহরে, I spent my days in tears and joys of কলকাতা। এই দিনটি আমরা ভুলতে পারি না। আমরা ভুলতে পারি না 2005 সালে যখন বাংলাকে ভাগ করা হয়েছে কার্যানের ষড়যন্ত্রে, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ, হাতে রাখি পরিয়ে দিচ্ছেন, গান গাইছেন, টাউন হলে সভা করছেন, মানুষ হেঁটে যাচ্ছে, শহর জুড়ে পারিতোষী অরন্ধন। 1928 কলকাতায় কংগ্রেসের অধিবেশন। তরুণ সুভাষ এগিয়ে চলেছেন মতিলাল নেহেরুকে বরণ করবেন বলে। শ্রদ্ধানন্দ পার্কে উদাত্ত কণ্ঠস্বরে ভাষণ দিচ্ছেন। লাহোরে 60 দিন অনশনের পর মৃত্যুবরণ করেছেন যতীন দাস। তাকে কেন্দ্র করে সুভাষের নেতৃত্বে সেই বিশাল শোভাযাত্রা মানুষ শ্রদ্ধায় স্মরণ করেছিলেন সেই মহাবিপ্লবীকে। এই শহর দেখেছে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। এই শহর স্মরণ করেছে মাদার টেরিজাকে। তার মৃত্যুতে সারা পৃথিবীর মানুষ ভেঙে পড়েছিলেন আমাদের তিলোত্তমা নগরীতে। বন্ধুরা, এই শহর বুদ্ধিজীবীদের, এই শহরের বৌদ্ধিক প্রাচুর্য আমাদের অবাক করে। তৃতীয় বিশ্বের আর কোনো শহরের সাথে এতজন নোবেল প্রাপকের আত্মার আত্মীয়তা নেই।
এই গল্পটাও কম কৌতূহলের নয়। আজ যখন আমি এসএসকেএম হসপিটালের পাশ দিয়ে যাই, একটি জরাজীর্ণ ফলক আমার চোখে পড়ে। সেখানে লেখা আছে, কি লেখা আছে? এখানে কাজ করেছেন স্যার রোনাল্ড রস। সুমেনদা ঠিক ছিল একদম। হ্যাঁ নিখিল, এরপর আমরা চলে যাব পরবর্তী বক্তার কাছে। আমাদের পরবর্তী বক্তা হল বিশি সুত তালুকদার। তিনি একজন খ্যাতনামা ওড়িশি নৃত্যশিল্পী, পদ্মবিভূষণ শ্রীচরণ চরণ সুযোগ্যা শিষ্যা সুতপাত্তার। 3 যুগে কখনো শিক্ষাগুরু, কখনো নৃত্য পরিচালনা, আবার কোনো তার নূপুরের সিঞ্জনে মন জয় করেছেন তামাম নৃত্যানুরাগীর। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সিনিয়র ফেলোশিপ অ্যাওয়ার্ড সহ দেশ বিদেশের বহু পুরস্কারের শিরোপা আর ঝুলিতে। আমরা এক দিদির কাছে যাব, শ্রী বিদুষী সুতপা তালুকদার। নমস্কার। আজকের যারা গুণীজন সভায় আছেন আর ধৈর্য ধরে আমার কথা শুনবেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই প্রথমেই বলি, আজকের সভার নামকরণটি আমার বিশেষ পছন্দ হয়েছে। বেশ ছন্দময়, বেশ নৃত্যময়। কলকাতা তিলোত্তমা কিনা সেই বিতর্কে আমি যাচ্ছি না। আজকে আমাকে বলতে হবে বঙ্গে নাচের কিছু পুরনো দিন আর আজকের কথা। আমার পড়াশোনা সামান্য, তবু অভিজ্ঞতা থেকে কিছু মনের কথা বলছি। নাচ বললে সে রাজ্যের শাস্ত্রীয় নৃত্যের কথা প্রথমে আসতে পারে। আমাদের বাংলার শাস্ত্রীয় নৃত্য কি ছিল? উত্তর হলো, সে এখন দেখা যাচ্ছে না, কিন্তু গৌড়ীয় নৃত্য ছিল বটে। কেন নেই, কেন এখন? আচ্ছা, এর আগে শাস্ত্রীয় নৃত্য কি? শাস্ত্র কথাটি এসেছে শাসন থেকে। তার মানে বিধিবদ্ধভাবে শাসন মেনে, নির্দিষ্ট পদ্ধতি মেনে চলে যে নাচ, তাই শাস্ত্রীয়। শুধু তাই নয়, তাকে আরো কটি শর্ত পূরণ করতে হয়। 1, নৃত্যশাস্ত্রে তার উল্লেখ থাকা চাই। 2, সাহিত্য ও ইতিহাসেও তার উল্লেখ দরকার। 3, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রশিল্পে তার উল্লেখ অবশ্যই থাকা দরকার। 4, গুরু পরম্পরা মেনে চলা। আমাদের বাংলার এই গৌড়ীয় নৃত্যের কিন্তু এই সবকটি লক্ষণই ছিল। বরং অন্যান্য রাজ্যের সবকটি শাস্ত্রীয় নাচে এই সবকটি লক্ষণ সবসময় নেই। তবে খুব আশ্চর্য, তবে গৌড়ীয় নাচটি গেল কোথায়? আরো আশ্চর্য, ভারতের সাংস্কৃতিক ভৌগোলিক মানচিত্র যদি দেখি, দক্ষিণ ভারত থেকে শুরু করে পরপর কেরালা, তামিলনাড়ু, অন্ধ্র, উড়িষ্যা সব রাজ্যে শাস্ত্রীয় নৃত্য প্রতিষ্ঠিত। অথচ মাঝখানে বাংলাকে বাদ দিয়ে, আর শুধু বাদ দিয়ে না, তাকে ডিঙিয়ে নাচ গেল মণিপুরে। আর শুধু গেল না, গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য, সঙ্গীত, এমনকি বঙ্গের বাদ্যযন্ত্রগুলিকে আশ্রয় করে গড়ে উঠল মণিপুরী শাস্ত্রীয় নৃত্য। দ্বাদশ শতাব্দী থেকে সপ্তদশ অষ্টাদশ শতাব্দী ধরে তিলে তিলে কিন্তু বঙ্গে গড়ে ওঠে গীত বাদ্য নৃত্যের এক অপূর্ব শৈলী। নাট্যশাস্ত্রের 14 অধ্যায় 4 রকম প্রবৃত্তি মানে নাচ, মধ্যে গৌড়ীয় নাচের কিন্তু উল্লেখ আছে। একটি হলো গৌড়ীয় নাচ। কিরকম অলংকার করতে হবে, বেশভূষা করতে হবে, প্রসাধন,
তারও নাট্যশাস্ত্রে বর্ণনা আছে গৌড়ীয় নাচ সম্বন্ধে। নাট্যশাস্ত্রে আছে ওড্র মাগধী, এই নাচ থেকে ওড়িশি নৃত্য এবং গৌড়ীয় নাচের জন্ম। বৃহৎ বঙ্গের যে বিস্তীর্ণ এলাকা তাতে এই নাচের প্রচলন ছিল। এই নাচের বৃত্তি ছিল, মানে প্রকার, কিভাবে নাচটা তৈরি হবে, দু রকম। এক হলো ভারতী আর হলো কৈশিকী। ভারতী মানে কথোপকথন করতে করতে উচ্চণ্ড নাচ, তাণ্ডব নাচ। কৌশিকী হলো লাবণ্য মণ্ডিত লাস্যাঙ্গের নাচ। উড়িষ্যার অভিনয় চন্দ্রিকা গ্রন্থেও ভারতের 7টি শাস্ত্রীয় নৃত্যের মধ্যে গৌড়ীয় নাচের উল্লেখ আছে। বাংলায় পাল যুগের পর যে সেন যুগ আসে, সে সেন যুগ হলো সংস্কৃত কাব্য সাহিত্যের স্বর্ণযুগ। সে যুগে রাজা লক্ষণ সেনের সভাতে ছিলেন 5 মহাপ্রসিদ্ধ কবি। তারা হলেন ধৈ, শরণ, উমাপতি ধর, গোবর্ধন আচার্য আর জয়দেব। জয়দেব শুধু কবি ছিলেন না, তিনি সঙ্গীত ও বাদ্য বিশারদ ছিলেন। তার রচিত বিখ্যাত গীতগোবিন্দম কাব্যের পরিবেশনের জন্য তার নিজস্ব দলও ছিল। তার স্ত্রী পদ্মাবতী সুদক্ষা নৃত্যশিল্পী ছিলেন। তিনি নাচতেন আর জয়দেব মৃদঙ্গ বাজাতেন। দেবী পদ্মাবতী এমন নাচতেন যে তার নাচের ভাব অনুযায়ী প্রকৃতিও নাকি রং বদল করতেন, এমনই কথিত আছে। মুগ্ধ রাজা লক্ষণ সেন পদ্মাবতীকে সম্মানিত করেছিলেন। জয়দেবের গীতগোবিন্দে আমরা পাই রাস নৃত্যের একটি সুন্দর বর্ণনা, যাতে মহিলারা শুধু নাচছেন বা গাইছেন না, তারা করতালি দিচ্ছেন, বংশী, মৃদঙ্গ সবই বাজাচ্ছেন। আর এই গীতগোবিন্দমের পদ ভারতের সবকটি শাস্ত্রীয় নৃত্যে ব্যবহার হয় বা হচ্ছে। এর সঙ্গীতাংশ শুনলে বোঝা যায় মুদ্রাযুক্ত যে শাস্ত্রীয় নৃত্য ছিল, আমাদের সেই নৃত্যই ছিল গৌড়ীয় নৃত্য। আবার আগের কথায় ফিরে আসি, কি কারণে এর অবক্ষয়? স্বাধীনতার কিছু আগে ও পরে যখন ভারতের অন্য রাজ্যগুলি নিজস্ব গ্রামীণ নৃত্যধারা থেকে শাস্ত্রীয় নাচগুলিকে আবার পুনর্গঠন করে ভারতীয় নাট্যশাস্ত্রের উত্তরাধিকারী বলে নিজেদের নাচগুলিকে স্বীকৃত করে ফেলল, বাংলা তখন ব্যস্ত ছিল দেশভাগ, ইংরাজ দমন, উদ্বাস্তু সমস্যা ইত্যাদি নিয়ে। তার ওপর কলকাতার শহুরে সংস্কৃতির প্রবল প্রভাবে অবহেলিত হলো এতদিনের ঐতিহ্য। বাংলার এরকমই আরেকটি নাচ বড়ু চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আশ্রিত নাচ। অষ্টাদশ শতকে গড়ে ওঠে, তবে তা বঙ্গের যে পুরুলিয়া ছৌ নাচকে আশ্রয় করে কোনো রকমে অবলুপ্তি থেকে রক্ষা পায়। এরপর থেকে বঙ্গের নাচের শুধু চূড়ান্ত অবক্ষয় আর অবক্ষয়ের ইতিহাস। বাদশাদের আমল, ইংরাজদের আমল, এই সূক্ষ্মরুচির নাচ হয়ে গেল দরবারে ও সভায় নাচা নাচনেওয়ালিদের জীবিকা নির্বাহের সামগ্রী। সে নাচ ছিল শুধু উত্তেজনা আর মনোরঞ্জনের বস্তু। রুচি নিম্নমানের হতে হতে কত রকমের নাচের আমদানি হলো। নাচনি নাচ, খেমটা নাচ, এদের সঙ্গে গানও তেমনি নিম্নমানের। ঠাকুরবাড়ির হাত ধরে এলো আবার পরিবর্তন। দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যম পুত্র জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তার গীতাভিনয়ে ব্যবহার করলেন রুচিসম্মত আঙ্গিকের নাচ। পাশাপাশি এগিয়ে আসেন নবাব ওয়াজিদ আলী শাহ। সিপাহী যুদ্ধে পরাজিত হয়ে কলকাতায় তিনি তখন ইংরেজদের নজরবন্দী। ওয়াজিদ আলী শাহ কাব্য, সঙ্গীত ও নৃত্যে সুপণ্ডিত ছিলেন। বন্দি দশায় তিনি নিজের মাসোহারার বিরাট অংশ ব্যয় করতেন সঙ্গীত ও নৃত্যের পৃষ্ঠপোষকতায়। 1880 সাল কলকাতা এক নতুন নৃত্য পরিচালককে পেল। তিনি হলেন স্বয়ং রবীন্দ্রনাথ।
প্রচুর প্রতিকূলতা, প্রচুর সমালোচনার ঝড় তাকে সহ্য করতে হয়েছে। কলকাতার তথাকথিত অভিজাত সমাজ, যাদের বাইজি নাচ, ঘেষেরা ঘেষেরানির নাচ বা ম্যাথর ম্যাথরানির নাচ উপাদেয় লাগছিল, তারা শান্তিনিকেতনের ছাত্রীদের করা নটির পুজো, নৃত্যাভিনয় মেনে নিতে পারলেন না। কাগজে কাগজে রবীন্দ্রনাথের নামে উৎসাহ প্রচার হতে থাকলো। প্রাথমিক পর্যায়ে তাই শান্তিনিকেতনের নাচের ক্লাসকে ব্যায়াম শিক্ষার ক্লাস বলে নাম দিতে হয়েছিল। কিন্তু যা সত্য, যা সুন্দর, যা শাশ্বত, তাকে কি চাপা দেওয়া যায়? যায় না। রবীন্দ্রনাথের নাচে মণিপুরি, কথাকলি, কত্থক ও জাভা নৃত্যের ব্যাখ্যা করেন কবি। এখানে আঙ্গিক নিয়ে গোড়ামি নেই, ভাব প্রকাশ হলেই হলো। আর সুন্দর মঞ্চসজ্জা, পোশাক, পরিকল্পনা সব মিলিয়ে শুদ্ধ সুন্দর দৃষ্টিনন্দন সে নাচ। এরপর এলেন উদয় শঙ্কর। তিনি চিত্রকলায় পারদর্শী, তাই তার নাচের পরতে পরতে ভঙ্গ বিভঙ্গ, রং সবকিছু মিলিয়ে যেন একের পর এক ছবি, মানুষের জীবন যন্ত্রণার ছবিও তার নাচে তিনি এঁকেছেন। শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য, পাশ্চাত্যের নাচের যে চিত্রধর্মিতা, সব নিয়ে এক অপূর্ব রূপ। আমি অতি ছোট বয়সে ওনার নাচ একবার দেখেছিলাম। যে বয়সে লোকে ভাবে বাচ্চাদের সৌন্দর্য বোধ তেমন জাগে না, খুব ভুল ধারণা। স্টেজে সে ঈশ্বর দর্শন আজও আমি ভুলতে পারি না। এরপর নৃত্য জগতে এলেন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের পৌত্রী সাধনা সেন। সাধনা সেন বা সাধনা বসু প্রকাশ্য রঙ্গমঞ্চে নিচে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন। সাধনা বসুই ভারতের প্রথম নৃত্য পরিকল্পক, যিনি সমকাল এবং সমাজ জীবনকে তার নাচের বিষয় করেন। এতে বাঙালির গর্ব হওয়া উচিত। তারপর 1939 বঙ্গ দেখেছে দ্বিতীয় মহাযুদ্ধ, এরপর তীব্র স্বাধীনতা আন্দোলন। সমাজের এই সংকটে যত প্রতিভাবান শিল্পীরা একত্রিত হন, কিন্তু তারা দৃঢ়ভাবে, দৃপ্তভাবে এগিয়ে আসেন। গঠিত হয় গণনাট্য সংস্থা IPTA। দেবব্রত বিশ্বাস, বুলবুল চৌধুরী, অনাদি প্রসাদ, তিমির বরণ, কত শিল্পীর নাম করব। তাদের অবিস্মরণীয় কীর্তি হতে থাকে একটার পর একটা। সলিল চৌধুরীর সুরে সুকান্ত ভট্টাচার্যের কবিতা রানার, তার কি অবিস্মরণীয় রূপ দেন নৃত্যগুরু শম্ভু ভট্টাচার্য। আমি অত্যন্ত অর্বাচীন বয়সে অনাদিদা আর শম্ভুদার সঙ্গে কাজ করেছি। এখন ভাবলে দুঃখ লাগে, সে সময় যদি ভিডিও ক্যামেরা থাকলে সবকিছু তুলে রাখতাম। কেউ কি তাদের কাজ রক্ষিত করেছে? আছে কি কোনো গুরু পরম্পরা? জানি না। এরপরের উল্লেখযোগ্য নাচ মঞ্জুশ্রী চাকি সরকারের নবনৃত্য। মঞ্জুশ্রীজি ছিলেন পশ্চিমী নৃত্য ভাবনা ও অভিজ্ঞতায় সমৃদ্ধ এক মানুষ। তার আধুনিক মন দিয়ে দেশজ পাশ্চাত্য ধারাকে মিশিয়ে অভূতপূর্ব এক ধারাকে সৃষ্টি করলেন, সেই হলো নবনৃত্য। আচ্ছা, শাস্ত্রীয় সৃজনশীল নৃত্যের কিছুটা আলোচনা তো করলাম। আমাদের প্রাচীন বঙ্গে এর পাশাপাশি ছিল সুন্দর সুন্দর সব লোকনৃত্য। আমাদের বাংলায় 12 মাসে 13 পার্বণ, সেই উপলক্ষে বিচিত্র সব লোকনৃত্য, যেমন বাউল নাচ, ত্রিনাথের নাচ, গাজনের নাচ। মালদহ জেলায় গম্ভীরা নাচ খুব জনপ্রিয়। এরপর আছে বীর রসাত্মক, রায় বেশে, ঢালি নাচ, পাইকার নাচ। লোকনৃত্যের আরেক ধারা কিছু মেয়েলি নাচ। মেয়েদের ব্রতকথা, শ্রী আচার, বিয়ে, এসব সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গড়ে উঠেছে এসব নাচ। পুতুল নাচের ধারাও কিন্তু বঙ্গে বহুকাল থেকে প্রচলিত। এত কথা পর কিছু নিজের কথা বলছি, দৃশ্যতা মনে করলে মাফ করবেন। বাঙালি চিন্তাশীল, শিল্পবুদ্ধি সম্পন্ন জাতি, কিন্তু প্রাণবন্ত গুণী নৃত্য পরিচালক
শিল্পীরা যুগে যুগে এসেছেন, কিন্তু তাদের সৃষ্টি কতটা ধরে রাখা হয়েছে, নাকি সেগুলি কিছু ব্যক্তিগত সম্পত্তি হয়েই থেকে যাচ্ছে? গৌড়ীয় নৃত্য নিয়ে গবেষণা করে ডক্টর মহুয়া মুখার্জি কোনো রকমে ভারত সরকারের কাছে নৃত্যটির শাস্ত্রীয় মর্যাদা আদায় করেছেন, সত্যি, কিন্তু তার আঙ্গিক রূপ নিয়ে আরো অনেক অনেক গবেষণার দরকার। সেই গবেষণা চলছে। এছাড়া আরেকটি জিনিস বারবার আজকাল আমার মনে হয়, অসংখ্য বাঙালি শিল্পী আজকাল বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য শেখেন, তাতে রবীন্দ্রসঙ্গীতের যথেষ্ট ব্যবহারও করেন, কিন্তু মধ্যে হয় কথক নয়, ওড়িশি বা ভরতনাট্যমের বোলবাণী ব্যবহার করেন। কেন? রবীন্দ্রনাথকে একটু ভালোভাবে বুঝুন। কবির সমগ্র সঙ্গীত রচনা আলোচনা করলে দেখা যায় যে ভারতীয় সঙ্গীতে ব্যবহৃত সব কটা তালই তিনি শাস্ত্রসম্মতভাবে তার রচনায় ব্যবহার করেছেন। অনেক জটিল কূট তালও কবি ব্যবহার করেছেন। এছাড়া নিজে তৈরি করেছেন 6টি নতুন তাল। সে করেছেন নতুন সৃষ্টির মজাতে নয়, নিজের রচনার কাব্যাংশকে মর্যাদা দেওয়ার জন্য। আমরা বাঙালি নৃত্যশিল্পীরা যদি তার গানই ব্যবহার করতে পারি, তবে এই সুন্দর তালগুলিকে বাণীবদ্ধ করে রবীন্দ্র গানে কেন ব্যবহার করি না? কেন আমরা এত পরমুখাপেক্ষী? চলুন নতুন করে ভাবি, শ্রদ্ধার সঙ্গে নিজেদের সম্পদের দিকে ফিরে তাকাই, দেখবেন জগৎ আমাদের দিকে ফিরে পাবে। নববঙ্গের জন্য এই হোক আমাদের প্রতিজ্ঞা। অনেক অনেক ধন্যবাদ দিদি। আমাদের আজকের অতিথি শ্রদ্ধেয়া বিদুষী সুতপা তালুকদার, অনেক অনেক ধন্যবাদ দিদিকে। মানে আমরা সমৃদ্ধ হচ্ছি আপনাদের এক একজনের এই কথাগুলো শুনে। অনেক অনেক ধন্যবাদ। তার আগের আমাদের অতিথি শ্রী পৃথ্বীরাজ সেন মহাশয়কে। দিদি, আমরা নেক্সট এখন চলে যাব আমাদের আমরা একটা কথা তার আগে একটু বলি। খুব মানে ভাল লাগলো সুতপাদি যে জায়গাটায় বললেন যে বাংলার সাথে রবীন্দ্রনাথ আর মণিপুরের নৃত্যেরও যে একটা কানেকশন দেখালেন, ওনার বক্তব্যে উনি তুলে ধরলেন, তখন মনে হয় চিত্রাঙ্গদা, সেই এক যেখানে এক মণিপুরের রাজকুমারীর কথা বলা হয়। ঠিক বলছি তো দিদি? আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী, নহি পুরুষ নহি সামান্যা নারী। তো খুব ভালো লাগলো, মানে এইসব মানে জিনিস আবার চর্চা হচ্ছে, বা এইসব আমাদের জন্য সৌভাগ্য। আপনাদের আশা মানে সত্যি দারুণ সন্ধ্যা। আর এগুলো সবই হবে, সবই সত্যি হবে। তিলোত্তমা কথাটা বিতর্কের কারণ হবে না। একদমই না, ঠিক। সেটাই। আর কলকাতা সম্বন্ধে, কলকাতার নামটা যেহেতু আমরা অনেকেই জানি, এটা 3টে গ্রাম নিয়ে, দিঘি কলকাতা, গোবিন্দপুর আর সুতানুটি। তো কলকাতা নামটা কোথা থেকে আসে তার যেটা ঐতিহাসিক ব্যাখ্যা পাওয়া যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন, তবে সবচেয়ে বেশি যেটা শোনা যায় এটা এক কালী ক্ষেত্র বলে জানা যায়, শুধু অনেক পুরাণ তন্ত্রের গ্রন্থেও তাই। সেই ভূমি অসাধারণ ভূমি। আর সেই কালী ক্ষেত্র কথাটার অপভ্রংশ কালী ক্ষেত্র করে এটা ব্রিটিশদের সাথে সাথে কলকাতা খ্যালখ্যাচা এইভাবে এসছে। তো তাই আমাদের পরবর্তী বক্তা আজকের আমাদের শ্রদ্ধেয়া শ্রী শতরূপা সান্যাল মহাশয়া। দিদির ওখানে আমি দিদির পেছনেই দেখতে পাচ্ছি মা কালীর এক ছবি, তাই সেই সুবাদে একটা এই কথাটা আমার মনে হলো যে কালীক্ষেত্র থেকে কলকাতা, আর দিদির ঠিক তার পেছনে মা কালীর একটা ছবি লাগিয়ে রেখেছেন। দিদি বিশিষ্ট আমাদের চিত্র পরিচালক, আমাদের আর আমাদের নেক্সট আমাদের অতিথি এবং বক্তা
শ্রীমতী শতরূপা সান্যাল মহাশয়। দিদি বলুন। নমস্কার সবাইকে। ধন্যবাদ দাদা। নমস্কার জানিয়ে আমি আমার কথা শুরু করছি। প্রথমেই বলি যে এই যে আমার পেছনে যে ছবিটি দেখা যাচ্ছে, এই ছবিটি অদ্ভুত ব্যাপার। এটা মা কালীর ছবি তো বটেই, কিন্তু এটা মধুবনী পেন্টিং। অর্থাৎ বিহারের মধুবনীর যে শিল্পীরা, লোকশিল্পীরা, তারা পটের উপর এই ছবিটি এঁকেছেন এবং এটা আবার উপহার দিয়েছিলেন একজন খুব বিখ্যাত চিত্র পরিচালক। তিনি আবার আমাকে এটা উপহার দিয়েছিলেন, সেই হিসেবে আমি এটা মাথায় রেখেছি। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম যে দুজন বক্তার বক্তব্য শুনতে শুনতে আমি চলে যাচ্ছিলাম এবং আমার মাথার মধ্যে অনেক রকম ভাবনা আনাগোনা করছিল। এটা ঠিকই যে আমরা এই কলকাতা বাসী হিসেবে বা কলকাতায় জন্মেছি, বড় হয়েছি যারা, তারা প্রত্যেকেই কলকাতা সম্পর্কে একটা ভেতরে গৌরব বোধ করি। কিন্তু এই গৌরবটা কেন করি, এর কি শুধু আজকের দিন নিয়ে নাকি অতীত নিয়ে নাকি কি নিয়ে, সেটা কিন্তু অনেকেই আমরা ঠিক জানি। আমরা বলি আমাদের রবীন্দ্রনাথ, আমাদের বিবেকানন্দ, আমাদের নেতাজি, আমাদের এই আমাদের সেই, কিন্তু আমরা বাঙালিরা বা কলকাতাবাসীরা এই রবীন্দ্রনাথ বলো, বিবেকানন্দ বলো, নেতাজি বলো, কি এমনকি মাদার টেরিজা, তাদের কিভাবে আমরা কতখানি কোল পেতে দিয়েছিলাম, এই জায়গাটা কিন্তু বিরাট বড় একটা প্রশ্ন চিহ্ন আছে। মানে বিষয়টা এমন নয় যে আমরা এদেরকে তৈরি করেছিলাম, এরা প্রত্যেকেই নিজেরা তৈরি হয়েছিল। একটা কথায় চলে আসি যে এই কলকাতা শহর, ভারতবর্ষে যতগুলি গুরুত্বপূর্ণ বড় শহর রয়েছে, যে শহরগুলি ঐতিহাসিক শহর, তার মধ্যে কলকাতা হচ্ছে সবচেয়ে নবীনতম। অর্থাৎ চেন্নাই বা পুনে বা বোম্বাই বা দিল্লি, তার থেকে অনেক পরে কিন্তু কলকাতা তৈরি হয়েছিল। এবং 1911 সাল পর্যন্ত, অর্থাৎ খুব বেশি দিনের কথা নয়, 1911 সাল পর্যন্ত এই কলকাতা ছিল ব্রিটিশ ভারতবর্ষের রাজধানী। রাজধানী হওয়ার তো অনেকগুলো সুযোগ সুবিধা আছে। রাজধানী হওয়ার সুবাদে কলকাতা ছিল ওয়েল কানেক্টেড। কলকাতায় সব রকম নাগরিক সুযোগ সুবিধাগুলো যেগুলো সরকার থেকে পাওয়া যায়, সেগুলো ছিল সবচেয়ে বেশি টিল 1911। কিন্তু তার আগে থেকে কিন্তু স্বাধীনতা আন্দোলন এবং ব্রিটিশ বিরোধী যে নাগরিকদের মনোভাব, সেটা কিন্তু ক্রমশ দানা বাঁধছিল। যার ফলে 1911 সালের পরে আমরা সবাই জানি কলকাতাকে রাজধানী আর রাখা হলো না, কলকাতাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। আচ্ছা, আমি কি অডিবল? শোনা যাচ্ছে? একদম একদম, খুব ভালো শোনা যাচ্ছে। ঠিক আছে। তো আমি যদি আমার আলোচনার পরিসরটা যদি শুধুমাত্র সিনেমার জায়গায় নিয়ে আসি, কারণ কলকাতার তিলোত্তমা কলকাতা এখন তখন, এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমি আমার যে পরিসরে আমার যাতায়াত, অর্থাৎ শিল্প, সাহিত্য, সঙ্গীত, নৃত্য এবং সিনেমা, তার মধ্যে সবগুলো জায়গা ছোঁয়া এতটুকুনি সময়ের ভিতরে সম্ভব নয়। তো যেহেতু আমার পরিচয় এখানে চিত্র পরিচালক হিসেবেই আপনারা দিয়েছেন, সুতরাং আমি সিনেমার জায়গাটাতে নিয়ে আসি। নবীন শহর এবং সিনেমা হলো শিল্প মাধ্যমগুলির মধ্যে নবীনতম মাধ্যম। কিরকম? সিনেমা কি একটা নিজে স্বয়ংসম্পূর্ণ একটি শিল্প মাধ্যম? না, সিনেমার ভেতরে রং আছে, অর্থাৎ পেইন্টিং আছে, গান আছে, নাচ আছে, ক্যামেরা আছে, সাহিত্য আছে, এবং এই সমস্ত কিছুর একটা অ্যাসিমিলেশন হচ্ছে সিনেমা। অর্থাৎ যদি সিনেমা থেকে আমি সাহিত্যকে বাদ দিই, সিনেমা কিন্তু সিনেমা হয় না। সিনেমা থেকে যদি আমি সঙ্গীতকে বাদ দিই, সিনেমা কিন্তু সিনেমা হয় না। সিনেমা থেকে যদি আমি কাব্যকে বাদ দিই, হয় না। অর্থাৎ কি না, সবটা মিলিয়ে মানুষের যা কিছু সুকুমার বৃত্তিগুলি, সবগুলির একটা অ্যাসিমিলেশন বা আত্মীকরণ হচ্ছে সিনেমা। সুতরাং সিনেমাকে আদৌ শিল্প বলা হবে কিনা, এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক চর্চা ছিল। এবং যখন সিনেমার যে উষাকাল, আজ থেকে 100 বছর আগে, সেই সময়ে আমাদের শ্লাঘার বিষয় হচ্ছে আমাদের এখানেই কিন্তু আমাদের কলকাতার আমাদের ছেলে হীরালাল সেন, তিনি কিন্তু প্রথম, তিনি যন্ত্রপাতি নিয়ে এসে তিনি চেষ্টা করলেন যে কি করে চলমান ছবি এবং তার সঙ্গে শব্দের বিয়ে দিয়ে একটা জিনিস খাড়া করা যায়। সেই যাত্রা ক্রমশ চলতে চলতে একসময় দেখা গেল যে সিনেমা এমন একটি মাধ্যম, সিনেমা এমন একটি জনপ্রিয় জায়গায় পৌঁছলো, যেখানে দেখা যাচ্ছে শিল্প এবং বাণিজ্য দুটো একেবারে হাত ধরাধরি করে চলে। এবং কখনো কখনো শিল্পর থেকেও বাণিজ্যটা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠলো। আমরা আমার জন্মেরও আগে যে সময়
মানে সত্যজিৎ রায় পথের পাঁচালী তৈরি করলেন, এই পথের পাঁচালী তৈরি করার সময়টা, এই পর্বটা এবং তার আগের পর্বের সিনেমা এবং তার পরের পর্বের সিনেমা, আমি অবশ্যই বাংলা সিনেমার কথাই বলছি, এই দুটো কিন্তু সত্যি সত্যি খুবই একটা আড়াআড়ি ভাবে দু রকমের একটা ভাবনার জায়গা। কিরকম দু রকমের ভাবনা? আগে সিনেমা বলতে এখনো পর্যন্ত অনেককে দেখবেন আমি একটা বই দেখতে যাচ্ছি, তাহলে বইটা কেমন দেখলেন? বই, সিনেমা বলতে অনেকেই আমরা বই বুঝি, অর্থাৎ সাহিত্য নির্ভর, যাতে একটি সুন্দর গল্প থাকবে এবং গল্পের একটা সুন্দর নিটোল একটি প্রদর্শন হবে সিনেমার মাধ্যমে, অর্থাৎ ছবি এবং শব্দ দুয়ের মিলনে একটি সুন্দর কাহিনী মানুষের কাছে পরিবেশিত হবে। আগে এই বাণিজ্যিক ভাবে এই ছবি যেগুলো হচ্ছিল, মানুষ যেগুলো টিকিট কেটে সিনেমা দেখতে যেত এবং সিনেমা হলগুলো ছিল সিঙ্গেল স্ক্রিন। এখন যেমন সিঙ্গেল স্ক্রিন শব্দটা বললে অনেকে জিজ্ঞেস করবে সিঙ্গেল স্ক্রিনটা কি, সেটা নিয়ে আমি একটু পরে আসি। অর্থাৎ সিনেমা দেখতে যাওয়াটা ছিল মানুষের কাছে বিনোদনের একটা অন্যতম বিশেষ একটা গুরুত্বপূর্ণ জায়গা। যেমন ধরা যেতে পারে যে জামাই ষষ্ঠীতে জামাই এসেছে ইয়েতে শ্বশুর বাড়িতে, কিংবা ভাইফোঁটার দিন ভাই এসেছে বোনেদের কাছে, সেই দিনের একটা অন্যতম বিনোদনের জায়গা ছিল, বিশেষ করে শহরাঞ্চলে এবং কলকাতা শহরে তো বটেই, সিনেমা দেখতে যাওয়া। এবং সেখানে দল বেঁধে সবাই সিনেমা দেখতে যেতেন। কিরকম সিনেমা দেখতে? এই সিনেমাগুলো সবই ছিল, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, পথের পাঁচালী পূর্ব যে সিনেমার জায়গাটা ছিল, সেই জায়গাটা ছিল পুরোটাই আদ্যন্ত বিনোদন। অর্থাৎ মানুষ যেখানে সিনেমাটা টাকাটা দেখতে যাবেন, পয়সাটা তার উসুল, পয়সা দিয়ে তিনি যে টিকিট টাকান, পয়সা তার উসুল হবে। এবং বিনোদনের সব রকম শর্তগুলো মানতে মানতে অনেক সময় এরকম হয়েছে, যারা পরিচালক বা প্রযোজক যারা টাকা ইনভেস্ট করছেন, তারা মানুষে কি চাচ্ছে সেটাকে তারা কিন্তু আগে থেকে ধরেই নিতেন, যে মানুষ এইটা চাইবে এবং এটা চাইবে না, মানুষ দুঃখ দেখতে চাইবে না, মানুষ একদম তার নিজের জীবনের যে বাস্তব রূপায়ণ সেটা দেখতে চাইবে না, এরকম একটা ধারণা ছিল। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী আমাদের এই ধারণাগুলোকে নস্যাৎ করে দিল। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যখন তৈরি হলো, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করি এবং এটা নিয়ে আমরা খুব শ্লাঘাবোধ করি যে পৃথিবী বিখ্যাত একটি ক্লাসিক আমাদের শহরে তৈরি হয়েছে, আমাদের শহরের ছেলে কাজ করেছেন, মানে তৈরি করেছেন, এবং আমাদের শহরে কুশীল অবরা এই ছবিটি তৈরি করেছিলেন। আমরা জানি, মানে রবিশঙ্করের মিউজিক দিলেন, সুব্রত মিত্র ক্যামেরা করলেন, যারা অভিনয় করলেন তারাও হচ্ছে আদ্যপান্ত একেবারে বাঙালি মানুষ। শুধু তাই না, চুনিবালা দেবীর মতন একজন অশীতিপর বৃদ্ধা, যিনি প্রথম আন্তর্জাতিক পুরস্কার নিয়ে এলেন একজন শ্রেষ্ঠ অভিনেত্রী, এই ঘটনাগুলো ঘটলো। কিন্তু পথের পাঁচালীকেও কিন্তু কলকাতা দর্শক প্রথমে মোটেও নেয়নি। যেটা আমি শুরুতেই বললাম, যে আমাদের সত্যজিৎ, আমাদের রবিশঙ্কর, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের বিবেকানন্দ, আমাদের নেতাজি যেমন আমরা বলি, আজকে আমরা শ্লাঘা বোধ করি, আনন্দ বোধ করি, গৌরব বোধ করি, কিন্তু সমসাময়িক মানুষজন তাদের কিন্তু সবসময় সন্দেহের চোখেই দেখেছেন এবং সেই সময় তাদেরকে সেই জায়গাটা পেতে, যে জায়গাটা দিয়ে আজকে আমরা শ্লাঘা বোধ করি, সেটা কিন্তু তাদের পেতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। এবং সত্যজিৎ রায়ের ছবির ক্ষেত্রে এটা বলি যে সত্যজিৎ রায়ের ছবি যখন বিদেশ থেকে পুরস্কার অর্জন করে এলো এবং যেখানে বলা হলো যে মানুষের জীবনের একটি বিশ্বাসযোগ্য প্রদর্শন হচ্ছে, বিশ্বাসযোগ্য প্রদর্শন হচ্ছে পথের পাঁচালী, এবং সেই ঘটনাতে কলকাতায় নাড়াচাড়া পড়ে গেল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই সময় যারা কালচারাল উইং এ যারা ছিলেন, ছাত্র সংগঠন, তারা সেই সময় প্রথম বড় করে সত্যজিৎ রায় এবং তার টিমকে একটি নাগরিক সংবর্ধনা দেন। এটাও কিন্তু কলকাতার পক্ষেই সম্ভব ছিল। আমি ছিল এই কথাটা বলতে গিয়ে আমার কোথাও একটু কষ্ট হয়, আমি আলোচনার মধ্যে যখন আসবো তখন আমি হয়তো বলতে পারবো। একটা জিনিস বলছি, আমি কোনো তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না, আমি আমার অবজারভেশন বলতে পারি। তো সেইখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন তারা ছাত্রছাত্রীদের বলেছিল এই ছবিটি যে রিলিজ করবে, এই ছবিটিকে আমরা যেন সফল, বাণিজ্য সফল করতে পারি, প্রত্যেকেই টিকিট কেটে ছবি দেখবেন, বাড়ির মা মাসি এবং অভিভাবকদের নিয়ে ছবি দেখবেন এবং টিকিটের কাউন্টার পার্ট জমা দেবেন আপনারা স্টুডেন্টস ইউনিয়ন রুমে। একটা ছবি যেটা আসলে আমাদের একটা জাতিগতভাবে গৌরবের জায়গা, সেটাকে নোটিস করতে পারা, সেটাকে চিনতে পারা, সেই সময় ছাত্র সমাজ কিন্তু সেটা চিনেছিল। এবং সত্যজিৎ রায় যে পরবর্তীকালে আজকে আমরা দেখতে পাচ্ছি, তাকে যখন লাইফ টাইম অস্কার দেওয়া হচ্ছে,
আমরা প্রত্যেকে বাঙালি হিসেবে গর্ববোধ করছি যে আমাদের শহরে অস্কার এসেছে এবং আমরাও যেন সেই অস্কারের অংশীদার। কিন্তু সেটা শুরু করেছিলেন কিন্তু কলকাতার মানুষজন, কলকাতার ছাত্ররা, কলকাতার একজন মানে কৃতবিদ্য মানুষকে সম্মান জানিয়ে। এরপর যেটা হলো, একদিকে সিনেমার যেমন বাণিজ্যিক দিক, তার পাশাপাশি সিনেমার যে শৈল্পিক দিক, অর্থাৎ সেখানে শুধুমাত্র বাজার চলতি বা বাজারের প্রয়োজন নয়, সেখানে শিল্পীর যে স্বাধীনতা, শিল্পীর যে প্রকাশ, সেইটার যে স্বাধীন এবং সুন্দরভাবে তার যে সম্মান জানানোর বিষয়, সেইটি ক্রমশ আত্মীকরণ করলো বাঙালি। এবং আমরা পরবর্তীকালে এমন সমস্ত ছবি পেলাম, এমন সমস্ত সিনেমা পেলাম, যে সিনেমাগুলি হয়তো সেই অর্থে বাণিজ্য সফল, মানে কোট আনকোট যেটাকে বলে কমার্শিয়াল ছবি, তা নয়, কিন্তু যা সারা পৃথিবীতে আদৃত হলো। সত্যজিৎ রায় এই সবগুলো ছবির কথা বলতে পারি। সত্যজিৎ রায়ের সব ছবি বাণিজ্য সফল ছিল না, সে আমরা আজকে সবাই জানি। গোপীগাইন বাঘাবাইন যেরকম বাণিজ্য দিয়েছে, যেরকম ব্যবসা দিয়েছে, কাঞ্চনজঙ্ঘা সেরকম ব্যবসা দেয়নি। সোনার কেল্লা যেরকম ব্যবসা দিয়েছে, সেরকম ব্যবসা পরবর্তীকালে অনেক ছবি দেয়নি, শাখা প্রশাখা দেয়নি, গণশক্তি সেরকম দেয়নি, এগুলো আমরা জানি। কিন্তু এটা তো ঘটনা যে কলকাতা এমন একটি চিত্র পরিচালককে প্রডিউস করতে পেরেছে, যিনি এই জায়গাটাতে সারা পৃথিবীর কাছে কলকাতার নামকে বারবার করে উল্লেখ করেছেন। যখন পৃথিবীর নানান দেশে আমরা যাই, সেখানে কলকাতা এবং বাঙালি সম্পর্কে বা ভারতীয় সম্পর্কে, যেমন অনেকেই বলেন যে ভারতবর্ষ বলতে গান্ধী বোঝে, ভারতবর্ষ বলতে লোকে হাতি বোঝে, ভারতবর্ষ বলতে লোকে সাপ বোঝে, ভারতবর্ষ বলতে লোকে সাধু সন্ন্যাসী ইত্যাদি বোঝে, এরকম একটা ধারণা ছিল। কিন্তু ভারতবর্ষ বলতে বাঙালি বোঝে, ভারতবর্ষ বলতে কলকাতা বোঝে, এটা আমাদের খুব আনন্দের জায়গা কি নয়? যখন ভারতবর্ষ বলতে আমরা শুনি সত্যজিৎ রায়, আমরা শুনি রবীন্দ্রনাথ, আমরা শুনি বিবেকানন্দ, আমরা শুনি রবিশঙ্কর বা উদয় শঙ্করের কথা, সবাই কিন্তু আমাদের এই কলকাতার প্রোডাক্ট। কথাটা হয়তো একটু মানে খুবই বাণিজ্যিক শোনায়, কিন্তু আসলেই তাই, একটা টোটাল প্যাকেজ। পরবর্তীকালে ক্রমশ যেটা আমি দেখলাম, হয়তো আমি দেখলাম কেন, আপনারাও হয়তো লক্ষ্য করছেন, আমি তো সিনেমা করি এবং সিনেমা তৈরি করে সেটা রিলিজ করা, অর্থাৎ সিনেমা শুধু তৈরি করে আহা আমি কি বানালাম এটা হলে তো হবে না, আমাকে তো দর্শকের কাছে পৌঁছতে হবে। দর্শকের রুচি, আসল দর্শক কি চায়, এই জিনিসটা ক্রমশ আমিও পথ চলতে ধরুন আমারও তো কম দিন হলো না, 20-21 বছর হয়ে গেল আমি সিনেমার সঙ্গে তৈরি করার সঙ্গে রয়েছি। সেইখানটাতে একটা জিনিস বুঝতে পারলাম যে দর্শক কি চায় এইটা নিয়ে আমাদের দেশে কখনো কোনো সার্ভে হয় না। আমরা ধরেই নিই যারা টাকা দেন তারা কি চাইছেন এবং তারা যেটা দেখাতে চাইছেন সেটাই। ধরুন আপনার কাছে কোনো কিছু একটা জিনিস যখন আসছে, ধরুন হরলিক্স আছে, তার পাশে ভিভা আছে, তার সঙ্গে মল্টোভা আছে, তারপরে ধরুন নেসলে আছে, অমুক আছে, তমুক আছে, এতগুলো যদি আপনার কাছে অপশন থাকে, তখন আপনি ওর ভেতর থেকে নিজে একটা বেছে নেন যে এই জিনিসটা আমি আমার পুষ্টির জন্য খাবো। মানসিক পুষ্টির জন্য আমি যে সিনেমাটা দেখতে যাব, সিনেমাটা দেখতে যে আমি কি দেখতে যাব, সেটা কিন্তু আমার স্বাধীনতা আর থাকছে না, কারণ আমার কাছে কোনো অপশন থাকছে না। ধরা যাক আমি যখন সিনেমা তৈরি করতে শুরু করি আজ থেকে 20-21 বছর আগে, তখন আমাদের 750টা হল ছিল। আচ্ছা, মানে প্রোডাক্টটা যে তৈরি হওয়ার প্রোডাক্টের দোকানে আসতে হবে, দোকান না হলে জিনিস কিনবে কি করে লোকে, তাই না? তো সুতরাং দোকান বলতে ছিল হচ্ছে সব সিনেমা হলগুলো। সিনেমা হল ছিল সেই সময় 750 এবং সবই ছিল সিঙ্গেল স্ক্রিন, অর্থাৎ একটা সিনেমা একটা হলেই চলতো এবং সেই হলে যখন মানুষ টিকিট কেটে যেত একটি সিনেমাই দেখতে পেত। এবং মূলত সেই সিনেমাগুলো একটা চালু ধারা ছিল, 3টে শো হতো, অর্থাৎ ম্যাটিনি, ইভিনিং অ্যান্ড নাইট, 3টে শো হতো একদম বাধা ধরা। কখনো কখনো একটা নুন শো বলে একটা জিনিস চালু ছিল বেলা 12টা থেকে, যে শোটা হয়তো সেই ছবিটা না দিয়ে অন্য কোনো একটা ছবি দেখানো হতো, সাধারণত সেটা কোনো ইংরেজি ছবি, হলিউডের ছবি হতো। মানে কলকাতা শহরে আমি একজন মানে গোগ্রাসে সিনেমা দেখা দর্শক হিসেবে বলতে পারি, মানে যখন থেকে বাড়িতে পারমিশন পেলাম সিনেমা দেখা, তার আগে তো পারমিশন ছিল না, সিনেমা মানেই হচ্ছে খুব খারাপ জিনিস, দেখা যাবে না, এরকম একটা ধারণা বাঙালি মধ্যবিত্তের ভেতরে ছিল। এবং সত্যি সব ভালো ছবি তো আসতো না, অত্যন্ত নিম্নমানের, নিম্ন রুচির বা মিডিওকার ছবি তাদের সংখ্যাই বেশি ছিল। এটা এখনো হয়, এটা চিরকালই হয়, মানে প্রচুর যদি প্রোডাক্ট হয় তার মধ্যে সবই তো আর এক্সেলেন্ট হবে না। যেটা বলছিলাম যে এই আউটলেটের সংখ্যাটা ক্রমশ কমতে শুরু করলো, অর্থাৎ 750 হল কমতে গত 20 বছরে ভাবুন আজকে 250টা হলে এসে দাঁড়িয়েছে। কিন্তু সিনেমা তৈরির যে মাধ্যম, অর্থাৎ আগে যখন হীরালাল সেনরা শুরু করলেন এবং তার পরবর্তীকালে ধরা যাক যখন সত্যজিৎ রায়রা যখন ছবি করছেন, তপন সিনহা,
তরুণ মজুমদার, অজয় কর, এরা যখন ছবি করছেন সেই সময়, বা ধরুন এখানে মানে বাসু ভট্টাচার্যের কথা আমি বলবো, শশধর মুখার্জির কথা বলবো, ঋষিকেশ মুখার্জির কথা বলবো, বাঙালিরা কিন্তু সর্বত্র, হয়তো কলকাতা থেকে তারা বোম্বেতে গিয়ে কাজ করেছে, জয় করে এসেছে, এই ঘটনা কিন্তু ঘটেছে, কিন্তু আমি সিনেমার জায়গাটুকু কলকাতাতেই মানে বলতে গেলেই ছড়িয়ে যায়, এইখানটাতে যদি কনসেন্ট্রেট করি। ইভেন ধরুন আমি বলছি যে মানে বাঙালিদের রমরমা কোন জায়গাটাতে, এই যে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি, ধরুন সারা পৃথিবীতে সবাই জানি, সেখানে ইন্ডাস্ট্রির ডিরেক্টোরিয়াল জায়গা এবং মিউজিকের জায়গা, অভিনয়ের জায়গা, এই বিশেষ করে মিউজিকের জায়গা তো ধরেই নেবেন যে সেখানে বাঙালি ছাড়া চলে না। সেটা আগেও ছিল, এখনো ছিল। যাই হোক, একটু গর্ববোধ করলাম, আবার চলে আসি আজকের বাস্তবে। তো এই যে সিনেমা হল কমতে কমতে 250টা হলে এসে দাঁড়ালো, এইটা যেমন একটা বড় চাপ। অন্যদিকে দেখুন, যখন আগে সিনেমাগুলো তৈরি হয় তখন আমরা বলতাম যে সেলুলয়েড, এখনো আমরা সেলুলয়েড শব্দটা বলি বারবার, কিন্তু সত্যি সত্যি এখন আর সেলুলয়েড কিন্তু নয়। আমি যখন সিনেমা করতে শুরু করেছিলাম, ভাবুন সেই সময় সেলুলয়েডই ছিল, এবং সেলুলয়েডের দাম সোনার চেয়েও দামি। একটা এরকম ছোট ছোট 400 ফিটের ক্যান, 400 ফিটই এক্সপোজ করা যায়, অর্থাৎ আপনি যখন সিনেমার শুটিং করবেন তখন 400 ফিট করে করেই আপনাকে শুট করতে হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে একটা না 6 মিনিট বা 10 মিনিটের আপনি শট নেবেন, সেটা কিন্তু সম্ভব ছিল না। টেকনিক্যালি এই জায়গাটা অসুবিধা ছিল। দ্বিতীয় কি অসুবিধা ছিল? প্রথম, এই জিনিসটার দাম খুব বেশি, খুব মেপে মেপে হতো। এবং আমি যখন ছবি শুরু করেছি তার আগের কথা বলছি, মানে মোটামুটি ধরে নিন 2000 সাল এবং তার আগের সময় কথা বলছি, সেই সময়টা রেশনিং ছিল। অর্থাৎ আপনি চাইলে যে গাদা গাদা সিনেমা স্টক তুলে নেবেন, নিয়ে আপনি এক্সপোজ করবেন, সেটাও কিন্তু করা যেত না, কারণ এগুলো আসতে হচ্ছে বিদেশ থেকে। তারপরে কিছুটা শুরু হলো, দক্ষিণ ভারতে প্রোডাকশন শুরু হলো, এবং তখন সেলুলয়েড তৈরি হতো, সেই সেলুলয়েড গুলো এক্সপোজ হতো, অর্থাৎ যেটা ফিল্মে রিলিজ, তারপরে সেটা পজিটিভ তৈরি হতো, এবং তারপরে আলটিমেটলি ম্যারিড প্রিন্ট হিসেবে বেরিয়ে আসতো। তার অজস্র প্রিন্ট তৈরি হয়ে সমস্ত হলে হলে চলে যেত, একটি করে প্রিন্ট। এমনকি আমি এটাও শুনেছি যে ধরুন একটা গ্রামের মোটামুটি এই প্রান্তে একটা সিনেমা হল, ওই প্রান্তে একটা সিনেমা হল, একটা প্রিন্ট তৈরি করতে গেলে প্রায় 50,000 টাকা লাগে। সুতরাং প্রিন্টটা একটা শো এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই প্রিন্টটা পুরো সাইকেলে করে আরেকটা হলে চলে যেত, সেখানে আরেকটা শো হতো, আবার সেখান থেকে সাইকেল করে আরেকটা জায়গায় যেত, এইভাবেও কিন্তু প্রিন্ট চলতো। অর্থাৎ সিনেমা দেখানোর যে জায়গাটা, টেকনিক্যাল জায়গাটা, এইটা ছিল কিন্তু এইরকম। ভালো মন্দ কথা বলছি না, ভালো মন্দ কথা যদি হয় তাহলে সেখানে কিন্তু একটা অন্যরকম আলোচনার জায়গা চলে আসবে। অর্থাৎ সব প্রগতি বা সব অগ্রগতি কি আমাদের পক্ষে মঙ্গলজনক? হ্যাঁ, সেইগুলো এসে যাবে, তখন আমার নিজস্ব কি বলবো দার্শনিক চেতনাগুলো এসে যাবে, সেটা আমি বলতে চাইছি না। আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি যে দেখুন, কলকাতা যে সমস্ত দিকপাল ছবিগুলো দেখেছে, দুর্দান্ত ছবিগুলো দেখেছে, যে কলকাতায় আজকে উত্তম কুমার সুচিত্রা সেনের যে সমস্ত কম্বিনেশন যে ছবি, সেই ছবি আজকে তাদের মৃত্যুর এত বছর বাদে, মানে আমি সুচিত্রা সেনের মৃত্যুর এত বছর বলছি না, উত্তম কুমার তো মারা গেলেন মানে অকাল মৃত্যু যাকে বলে, তারপরেও এত বছর পরেও উত্তম কুমারের জনপ্রিয়তা এতটুকু কমেনি। আমাদের জেনারেশন তো বটেই, আমাদের পরের জেনারেশনের কাছে উত্তম কুমারের একটা জনপ্রিয়তা আছে, এবং সেই সব ছবি কিন্তু সেলুলয়েডের অদ্ভুত ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা যখন শুনি যে কোনো আর্কাইভে আগুন লেগে সমস্ত সেলুলয়েড পুড়ে গেছে, তখন আর মাথা খুঁড়ে মরলেও কোথা থেকে একটা প্রিন্ট আপনি বার করতে পারবেন না। এই যে শত শত মানুষ দীর্ঘদিন ধরে অধ্যবসায় দিয়ে, শ্রম দিয়ে, তারা সিনেমা শিল্পকে শুধু নয়, সিনেমার যে গোটা যাত্রাটাকে তারা ত্বরান্বিত করেছিল, তারা অগ্রগতিতে নিয়ে এসেছিল, তাদেরই তাদের পাতা প্রত্যেকটা স্টেপিং স্টোনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের আজকে এই জায়গাটাতে পৌঁছানো, যেখানে আমাদের ছবি এই মুহূর্তে, আমি যদি বলি যে আমার একটি ছবি আমি এক্ষুনি ক্যালিফোর্নিয়াতে দেখাতে চাই, আমাকে কয়েকটা জিনিস টাইপ করতে হবে, ক্যালিফোর্নিয়া চলে গেল ছবি। অর্থাৎ সেলুলয়েডের কোনো সেই প্রয়োজনীয়তাটা আর নেই। এবং ক্রমশ যে জায়গাটা হলো, একটা বুমিং হলো, একটা বিস্ফোরণ হলো, একটা বিপ্লব হয়ে গেল, যখন সমস্ত বিষয়টা ডিজিটালাইজ হয়ে গেল, ডিজিটাল। অর্থাৎ ভিডিওতে দেখুন, এই আজকে আমি আমার বাড়িতে বসে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এটা আজকে 10 বছর আগে আমরা ভাবতে পারতাম না। 10 বছর আগে কেন, 20 বছর আগে, 50 বছর আগে মানুষ যখন ওই রানার চলেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে, রাতে চিঠিপত্রের জন্য রানারের উপর নির্ভর করতে হতো, ডাক বিভাগের উপর নির্ভর করতে হতো। আজকে আপনি চিঠি, আপনার এক্ষুনি চলে পাঠান করে একটা আপনি মেসেজ করে দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে চলে গেল মেসেজ, আপনাদের এক মুহূর্ত দেরি করতে হয় না। এই যে টেকনোলজির যে একটা বিস্ফোরণ, টেকনোলজির যে একটা বিপুল বদল, অগ্রগতি, তা সবকিছুকেই যেমন তাকে গতি এনে দিয়েছে, তিনি সিনেমাকেও এনে দিয়েছে একটা অসম্ভব গতি।
অর্থাৎ বেগে সে চলেছে, এমন বেগে চলেছে তাকে আটকানোর কোনো রাস্তা নেই। প্রত্যেক দিনই প্রায় একটি করে নতুন ছবি তৈরি হচ্ছে। এমনকি আমাদের দেশে সিনেমা মানুষের কাছে আসার জন্য একটা বোর্ড রয়েছে, সেন্সর বোর্ড। অর্থাৎ যেহেতু আমাদের দেশে নানা নানা জাতি, মানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, অর্থাৎ এই বিবিধের ভিতরে যাতে এমন কোনো সিনেমা, এমন কোনো বক্তব্য বা এমন কিছু না নিয়ে আসে যাতে কি মিলনটা ভেঙে যেতে পারে, সেই রকম জায়গা থেকে, আমি খুব ছোট কথাই বলছি, সেই জায়গা থেকে একটি সেন্সর বোর্ড বসানো রয়েছে। অর্থাৎ সিনেমা যা কিছু মানুষ দেখতে পাবে সেই জায়গাটাতে মানে একটা তার ছাড়পত্র চাই পাবলিকলি প্রদর্শন করবার জন্য। আজকে এই আজ থেকে এমনকি ধরুন আমি বলছি 15 বছর আগেও সারা দেশে মানে বাংলা ভাষায় 40 থেকে 45টি বেশি ছবি তৈরি হতো না। সিনেমা হল ছিল 750টা। এবার 750টা হল, 45টা ছবি ভাগ করে দেখুন, মোটামুটি সবাই একটু না একটু সুযোগ পেয়ে যাবে ছবিগুলো দেখানোর। ভালো ছবি হলে সেটা কন্টিনিউ করবে, ভালো ছবি যদি না হয়, মানুষ দর্শক যদি না দেখে, সেই ছবি হয়তো অল্প দিনের মধ্যে চলে যাবে। আজকে কি অবস্থা? 250টা হল। এবার ছবি কতগুলো তৈরি হচ্ছে? 150, 200, এত ছবি। তার সঙ্গে কম্পিটিশন কাদের সঙ্গে? হিন্দি ছবির সঙ্গে, হলিউডের ছবির সঙ্গে। আবার কি সাংঘাতিক, ধরুন এখন যে সমস্ত মাল্টিপ্লেক্স রয়েছে, অর্থাৎ সিঙ্গেল স্ক্রিন গুলো ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গিয়ে কি হচ্ছে? মাল্টিপ্লেক্স, অর্থাৎ ছোট ছোট হল, একটা জায়গাতেই 3টে ছোট ছোট হল, এবং যে 3টে বা 4টে হল, সেখানে 3টে হলে 3 রকম ছবি চলছে। আপনি গেলেন একটা, যেভাবে আপনি দোকানে গিয়ে এটা আপনার বেনারসি চাই না, আপনি আনারসি চাই, আনারসি চাই না, আপনার অমুক চাই, আপনি যেমন ভাগ করে নিতে পারেন। সিনেমার ক্ষেত্রেও দেখা গেল হিন্দি আছে, বাংলা আছে, ওড়িয়া আছে, অমুক আছে, তমুক আছে, কার্টুন আছে, আপনি যেটা খুশি গিয়ে দেখলেন। একটা হলে আগে যেমন 3টে শোতে একই ছবি চলতো, অর্থাৎ একই ছবি 3 শোতে চলা মানে হচ্ছে 3 গ্রুপ অফ দর্শক তারা দেখতে পেত। এখন কি হচ্ছে? প্রত্যেকটা গ্রুপ অফ দর্শক আসলে ছোট ছোট, এবং দর্শকের সংখ্যা কিন্তু আসলে কমে যাচ্ছে। এটা একেবারে সহজ পাটিগণিতের অঙ্ক, যে কারণে সিনেমার যে পেনিট্রেশন সেইটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কমে গেছে। অর্থাৎ আগে একটা সিনেমা হিট করতো, সেই সিনেমার নায়ক নায়িকা হিট হতো, সেই সিনেমার গান হিট হতো, সেই সিনেমার গান সর্বত্র চলতো। শুধু তাই না, সিনেমার ডায়লগ, শোলের কথা মনে করে দেখুন, শোলের ডায়লগ পুজোর সময় সব জায়গাতে এত বড় এলপি রেকর্ডে ঘুরছে। যখন এই যে সন্ন্যাসী রাজা, সন্ন্যাসী রাজা সিনেমাটা যখন আসে, আমি তখন ছোট, কিন্তু আমার মনে আছে এমন কোন, আমরা সব পুজোর সময় সব ঠাকুর দেখতে বেরিয়েছি, সমস্ত প্যান্ডেলে বাজছে সন্ন্যাসী রাজা। মানে জনপ্রিয়তার ব্যাপারটা এমন একটা জায়গায় ছিল যে একটি সিনেমা আসা মানে একটি একটি বিশেষ ঘটনা। আজকে দিনে ভাবুন, মানে ভিড়ের মধ্যে এত ভিড়, এত ভিড়, যার ফলে বহু ছবি আসছে চলে যাচ্ছে। আমরা কিন্তু সত্যি কথা বলতে যে মুড়ি মিছরির ভেতর পার্থক্যটাও করতে পারছি না। যার কাছে প্রচুর টাকা আছে, যার কাছে প্রচুর বড় হাউস আছে কিংবা কর্পোরেট আছে, তারা বিজ্ঞাপনে প্রচুর খরচা করছে, এবং সেখান থেকে আমরা জানতে পারছি। মানে কলকাতার কথা বলতে গিয়ে আমি ধান ভান্তে শিবের গীত গাইছি এরকমটা মনে করবেন না। কলকাতার সঙ্গে সিনেমা এমন ভাবে জড়িয়ে রয়েছে, এমন ভাবে। সুতরাং সিনেমার জিনিসটা, মানে যেমন ধরা যাক কলকাতায় যদি বলি যে রসগোল্লা খুব বিখ্যাত, কলকাতার রসগোল্লা, কিন্তু আমি রসগোল্লাই খাবো, রসগোল্লার ছানা কোত্থেকে এসছে আমি জানতে চাইবো না, রসগোল্লার চিনিটা খাঁটি কিনা সেটা আমি জানতে চাইবো না, রসগোল্লার ভিতরে বিষ মেশানো আছে কিনা আমি জানতে চাইবো না। এটা বললে তো হয় না। ঠিক একই রকম ভাবে সিনেমা, আজকের দিনে বাংলা সিনেমা যেভাবে আসছে, কলকাতা শহর, কলকাতাবাসী, এবং যেহেতু কলকাতাতেই ইন্ডাস্ট্রিটা রয়েছে, সেটা তৈরি হয়ে সারা বাংলায় ছড়িয়ে যায়, সুতরাং সেখানে কলকাতা তার একটা দায়িত্ব নিতেই হবে। এবং সেই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি সেখানে সরকারের একটি ভূমিকা থাকা দরকার। কেন? আপনি বলবেন যে সিনেমা একটি ব্যক্তিগত মাধ্যম, লোকে সিনেমা তৈরি করে, বাজারে নিয়ে আসে, দর্শকরা দেখলো না দেখলো, যেমন চানাচুর তৈরি করে, চানাচুর যদি বিক্রি হয়, যদি না হলে আপনি অন্য জায়গায় চেষ্টা করুন, অথবা আপনার চানাচুর পড়ে রইলো। কিন্তু চানাচুর আর সিনেমা তো এক নয়। তার কারণ ঠাকুর রামকৃষ্ণদেব কি বলেছিলেন? থিয়েটারে লোক শিক্ষে হয়। সিনেমার তো থিয়েটার, তার একটা বড় অংশ হচ্ছে থিয়েটার, এর ভিতরে তার বড় অংশ হচ্ছে সামাজিক যে সুখ দুঃখ, দ্বন্দ্ব, বিদ্বেষ, ভালোবাসা, প্রেম, এবং তার জীবনের অন্তর্নিহিত যে আদর্শগুলো, অন্তর্নিহিত তার যে দর্শনগুলো, সেইগুলো তো সিনেমার মাধ্যমে চলে আসে। সুতরাং সেই জন্যই তো সেন্সর বোর্ড, না হলে তো সেন্সর বোর্ড হতো না। এই যে এত জিনিস বেরোয়, অন্য ক্ষেত্রে তো সেন্সর নেই, সিনেমাকে এতখানি গুরুত্ব দেয় সরকার। সুতরাং যখন এতখানি গুরুত্ব দিচ্ছে,
সেই সিনেমা শিল্প যাতে বাঁচে, সেখানে রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে গিয়ে কি এই জিনিসটাকে করা যেতে পারতো না? আজকে কেন আমার কষ্ট হবে না একজন সিনেমা করিয়ে হিসেবে, যে এখনো আমরা বলবো আমাদের সত্যজিৎ রায়, আমাদের তপন সিনহা এবং আমাদের তরুণ মজুমদার অব্দি গিয়ে আমি থমকে যাব। তারপরেও বাণিজ্য সফল যে সমস্ত চলচ্চিত্র পরিচালকরা ছবি করেছেন, বাণিজ্য সফল যে ছবিগুলির মান, এমনকি আমিও যে ছবি করেছি, যদি ছবিগুলোর মান তুল্যমূল্য বিচার করে দেখা যায়, যে কলকাতার যেসব ছবি তৈরি হচ্ছে তার মান আসলে তো পড়ে গেছে, আসলে তো কোথাও না কোথাও অন্য কোনো ছবির কপি, অন্য অন্য কোনো জায়গা থেকে তুলে নিয়ে এসে সেটাকে অদল বদল ঘটিয়ে করা হচ্ছে। শুধুমাত্র কোনো একটা শিল্পের যদি দায় থাকে বাজার থেকে টাকা তোলা, সেই শিল্পের মতন পরাধীন এবং তার শিল্পের মতন কদর্য কোনো শিল্প আর কিছুই হতে পারে না। আপনি দেখুন, যদি এই যে আমাদের 4 দিনের উৎসব দুর্গাপুজো, দুর্গাপুজো এই 4 দিনের উৎসবে ভাবুন, এই 4 দিনের উৎসবটা একটা এমন উৎসব যেখানটাতে সারা জাতি তাতে অংশগ্রহণ করে এবং সারা বছর ধরে তার প্রস্তুতি চলে। 4 দিনের উৎসব, তারপরে কি করে তো বাঙালি পারে 4 দিন বাদে সেই সমস্ত উৎসবকে জলে ফেলে দিতে, অর্থাৎ তারপর দিন থেকে আবার শুরু হয়ে যায় তার পরের বছরের প্রস্তুতি, ঠিক কি না? আমরা তো এইভাবে, আমি তো সেইভাবেই ভাবি যে আমাদের যে জীবন, এই যে তার এত রং, এত রূপ, এত তার যে আড়ম্বর, সমস্ত কিছু তো আসলে 4 দিনের উৎসব, তারপরে সব শেষ, আবার নতুন করে শুরু। সিনেমার ক্ষেত্রেও এরকম ভাবনাটাই কেন হবে না? সিনেমাকে সবটাই জলে ফেলে দেওয়া এবং তারপরে নতুন করে তার কিছু তৈরি হবে না, এটা তো হতে পারে না। যেমন ধরা যাক, যেমন শিক্ষা, যেমন স্বাস্থ্য, যেমন বেসিক যে সমস্ত নিডগুলো, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, এই 6টি মানুষের যে মূল মৌলিক প্রয়োজন, এই প্রয়োজনগুলি দেখার দায়িত্ব যেমন সরকারের এবং রাষ্ট্রের। সরকারের শিক্ষার জায়গায় যেই সমস্ত শিল্পের ভূমিকা আছে, সেই জায়গাটাতেও সরকারের কিছুটা দায়িত্ব থেকে যায়। তারা বই মেলা করেন, তারা এই মেলা করেন, সেই মেলা করেন, এত বড় উৎসব হয়, নানা রকম বিষয় হয়, এমনকি কলকাতা চলচ্চিত্র উৎসবের মতন একটি উৎসব হয়। আমার প্রশ্ন হলো, চলচ্চিত্র উৎসবে টাকা পয়সা খরচা করা এবং সেখানে কিছু কিছু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদন করা, সেটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে, সেই ধরনের উৎসবের আসল কোনো প্রয়োজন নেই। যদি মানুষের উৎসব হিসেবে এটা যদি একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে যদি এই ক্রমান্বয়ে এটা আসতে না থাকে, তাহলে কলকাতাবাসী হিসেবে এবং বঙ্গবাসী হিসেবে একটা অন্যতম বৃহত্তম সংস্কৃতির অঙ্গ হিসেবে আমার মনে হয় এই সংকীর্ণতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। অর্থাৎ সিনেমা শিল্পকে শিল্প হিসেবেই দেখা উচিত এবং সেই শিল্প যখন সত্যি সত্যি মার খাচ্ছে, সেখানকার শিল্পীরা যখন খেতে পাচ্ছে না, সেখানকার শিল্পীরা ওই 4 দিনের রং ঢঙের পরে যখন দেখা যাচ্ছে তাদেরকে ভিক্ষাবৃত্তি নিতে হচ্ছে, তখন সরকারের অবশ্যই একটা ভূমিকা আছে, ভূমিকা থাকা উচিত। কারণ এখনো পর্যন্ত যে যাই বলুক, আমি নিজে ইন্ডাস্ট্রির লোক হিসেবে বলতে পারি, এখনো পর্যন্ত বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত অসংগঠিত, সেটা প্রযোজনার ক্ষেত্রে, সেটা পরিচালনার ক্ষেত্রে, সেটা বিনোদনের ক্ষেত্রে এবং সেটা বিপণনের ক্ষেত্রে। এই জায়গাগুলোতে আমার মনে হয় ভাবনা চিন্তা করা উচিত। ইন্ডিভিজুয়াল একা একা ভেবে কিছু করতে পারবো না, যেহেতু আবারও বললাম, শুরুতে যেটা বললাম, সিনেমা এমন একটি শিল্প যেটা হচ্ছে অনেকগুলো শিল্পের আত্মীকরণ, একসঙ্গে অনেকগুলো শিল্প আসে, সুতরাং একা একা এখানে লড়া যায় না, এখানে লড়তে গেলে সবাইকে আসতে হবে, করতে গেলে সবাইকে করতে হবে, কাজের ভেতরে সৃষ্টি করতে গেলে সবার সহযোগিতা দরকার। সুতরাং আমি আমার বক্তব্যের শেষে চলে এসেছি। আবারও একটা কথা বলি, আসছে আমাদের 4 দিনের বিশাল উৎসব, আমাদের বলা যেতে পারে বঙ্গজীবনের সবচেয়ে বড় উৎসব। যে উৎসবের যে মূল দোতনা, সেটা হচ্ছে অশুভের বিনাশ এবং শুভের বিজয় উৎসব। সেটার পাশাপাশি যেটা আমি দেখেছি, যে এই ঝলমলে দিন, যার জন্যে সারা বছরের প্রতীক্ষা, তারপরে তাকে একেবারে গঙ্গার জলে নিরঞ্জন করে তারপর দিন থেকে আবার নতুন করে তারই প্রস্তুতি শুরু করা। এইভাবেই যদি আমরা আমাদের সিনেমার কথাটাও ভাবতে পারি, অর্থাৎ সত্যজিৎ রায়, তপন সিনহা, তরুণ মজুমদার এবং তার যে লিগ্যাসি, সেইগুলোকে আমরা নিয়ে আসার সব যে জলে ফেলে দিয়েছি, সেই জল থেকে আবার যেন নতুন করে একটা যাত্রা শুরু করতে পারি। অর্থাৎ
কলকাতা যেন থাকে কলকাতাতেই। কলকাতার যে মৌলিক জায়গাটা, অর্থাৎ তার যে শিল্পের জায়গা, তার যে সাহিত্যের জায়গা, অন্য কারোর কাছ থেকে ধার করার দরকার নেই। আমাদের আছে, আমাদের রবীন্দ্রনাথ আছে, আমাদের রামমোহন আছে, আমাদের বিবেকানন্দ আছে, আমাদের তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, কে নেই? সুতরাং দিন ভিখারি তো আমরা নই। এই ভাবনার জায়গা থেকে আমাদের উঠে আসা উচিত। অর্থাৎ আমি সেই মায়ের ছেলে, বেত মেরে কি মা ভোলাবি, আমি কি মার সেই ছেলে। আমি আমার মাকে ভুলবো না, আমি আমার শহরকে ভুলবো না, আমি আমার বঙ্গজীবনকে ভুলবো না। বাহ, অত্যন্ত সাধুবাদ দিদিকে। মানে সত্যি আমরা খুব খুব সমৃদ্ধ হয়েছি আজকের এই আলোচনা থেকে। আর সত্যি আমরা যা মানে যে ইতিহাস এই বাংলা চলচ্চিত্রের আর বাঙালি ডাইরেক্টর প্রডিউসারদের, এই দিদিদের মতোই যারা বিভিন্ন দিকে বলিউডে, যেমন বিমল রায়, ঋষিকেশ মুখার্জি, আজকে আমাদের এইভাবে ট্যালেন্টেড শতরূপাদিদের মতো যারা, মানে কিভাবে বাঙালি যেভাবে বলিউড থেকে শুরু করে ইন্ডাস্ট্রি সব জায়গায় টেকনোলজি, সায়েন্স, কালচার সব জায়গায় দাপিয়ে বেড়াতো, সেই বাংলার আবার উত্থানের জন্য এমনই আপনাদেরই মতো দিশা দেখাতে পারেন এমন আমাদের নববঙ্গের আরো আরো শক্তি চাই। আপনাদের বারবার আমরা পাশে চাইবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই সন্ধ্যায়। হ্যাঁ নিখিল বলো। আমাদের শুভাশিস দা আছে বেহালা থেকে, শুভাশিস দা, হ্যাঁ ও কিছু বলতে চাই কলকাতা হ্যাঁ নিয়ে। নিশ্চয়ই নিশ্চয়ই। সঞ্জয় একটু শুভাশিস করকে একটু করে দিও। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে সুভাষ। বলুন সুভাষিস দা। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আচ্ছা, নমস্কার সকলকে। আজকে কলকাতার ইতিবৃত্তি এই নিয়ে যে আমাদের প্রসঙ্গ, সুতোপাদি বললেন, শতরূপাদি বললেন। প্রথম কথা বলতে হয়, কলকাতা হচ্ছে প্রণব মুখোপাধ্যায়ের কলকাতা। কয়েকদিন আগে পরলোক গমন করলেন। কলকাতা হচ্ছে চিত্তরঞ্জন দাসের কলকাতা। কলকাতা হচ্ছে আমাদের হীরালাল সেনের কলকাতা। কারণ এই কারণে নিয়ে আসবো, দিদি বলছিলেন কথাটা, কিন্তু তার মাঝখানে একটা জিনিস একটু হয়তো দিদি মিস করে গেছেন। বঙ্গভঙ্গ আন্দোলনের যে প্রথম শুট, মানে প্রথম রেকর্ডিং, সেটা তৈরি করেন হচ্ছে হীরালাল সেন। দুর্ভাগ্যবশত কোনো একটি মানে কারণে সেই প্রিন্টটাকে পুড়িয়ে ফেলা হয় 1895-1896 সালে। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় প্রথম যে আন্দোলনের যে মানে পলিটিক্যাল যে কোনো কিছু চরিত্রায়ন বা কোনো কিছু ফিল্মে ধরা, সেটা একমাত্র হীরালাল সেন করে দিয়ে গিয়েছিলেন। এবং সেই হীরালাল সেনের পরে, এবং সেই হীরালাল সেন হচ্ছে প্রথম যিনি বাংলা চলচ্চিত্রের রাজা হরিশ্চন্দ্র তৈরি করেন নির্বাক ছবি। এবং সেই ক্ষেত্রে তারপরে বাবা সাহেব ফালকে ওটাকে করেন বম্বে থেকে, কিন্তু অনিবার্য কারণবশত যেহেতু হীরালাল সেনের প্রিন্টটা পুড়িয়ে দেওয়া হয়েছিল, যে দিদি বলছিলেন যে সিঙ্গেল প্রিন্ট ছিল, সেই প্রিন্টটা পুড়িয়ে ফেলার জন্য আজকে কিন্তু হরিশ্চন্দ্র কিন্তু মানে হীরালাল সেনের হরিশ্চন্দ্র কিন্তু কলকাতার কাছে আসেনি, যে প্রথম চলচ্চিত্র হিসাবে হীরালাল সেনের হরিশ্চন্দ্র ছিল। তেমনি আরেকটা কথা বলার আছে, কলকাতা শহরের কিন্তু প্রথম যদি বলা যায় যে সবাক, মানে আমরা হিন্দি ইন্ডাস্ট্রিতে, মানে বম্বে ইন্ডাস্ট্রিতে যদি বলা যায় যে কোনো একজন বড় মাপের অভিনেতা, পরিচালক, প্রযোজক রাজ কাপুর, সেই রাজ কাপুরের বাবা পৃথ্বীরাজ কাপুর, তারও হাতে গড়ি কিন্তু আমাদের কলকাতাতে নিউ থিয়েটার স্টুডিও থেকে। এবং সেখানে তিনি একটি খুব সামান্য মাইনে চাকরি করতেন। সেখান থেকে একটি শর্ট দেওয়ার পরে পৃথ্বীরাজ কাপুর আজকে তারপরে কলকাতা থেকে
পাড়ি দিয়ে চলে গেছিলেন বোম্বেতে, এবং সেইখান থেকে তৈরি হয় RK স্টুডিও। সুতরাং কলকাতার ইতিহাস বলতে গেলে অনেক কথা বলার আছে, এবং চলচ্চিত্রের সাথে কলকাতার যুক্ত মারাত্মকভাবে। দর্পণের আয়না হচ্ছে চলচ্চিত্র। সুতরাং কলকাতার অবদান সারা ভারতবর্ষের চলচ্চিত্রে সবচেয়ে বেশি। যেরকম স্বাধীনতা সংগ্রামের সময় সবচেয়ে বেশি অবদান চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, বারবার করে একই কথা বলে মনে হয়। সত্যজিৎ রায় আছেন, আমাদের ঋত্বিক দা আছেন। দিদির কথার প্রসঙ্গে, শত্রুবাদীর কথার প্রসঙ্গে একটা কথা হঠাৎ আমার মাথায় এলো। ঋত্বিক দা কোন একটি ছবির যখন স্ক্রিনিং করছিলেন, মানে এডিট টেবিলে বসেছিলেন শুটিং করার পরে, এই গল্পটা শুনে সবার একটু চমকে লাগবে। তো প্রযোজক এসছেন, তো প্রযোজক এসে যখন বলছেন যে স্ক্রিনিংটা দেখবো, তো ঋত্বিক দা বলেছিলেন যে আপনাকে দেখতে হবে না, আমি একটা লোক ধরে নিয়ে এসেছি, তাকে দিয়ে দেখাবো। কাকে ধরে নিয়ে আসলো? নিউ থিয়েটার স্টুডিওর পাশে একটা রিক্সা স্ট্যান্ড, সেখানে একটা মুটে মজুর রিক্সাওয়ালাকে ধরে নিয়ে এসে ছবিটা দেখাচ্ছে। ছবিটা দেখানোর পরে তাকে জিজ্ঞেস করছে তোকে ভাল লাগলো? তখন সে বললো না, আমার মনে হচ্ছে ওই জায়গাটা কাটলে ভালো হবে। তো তখন ঋত্বিক দা ওই জায়গাটা কেটে দিলেন। কথাটা হচ্ছে, তখন প্রযোজক বললো কেন আপনি ওকে দিয়ে এডিটিংটা করালেন? তখন ঋত্বিক দা বুঝিয়ে বললো সিনেমাটা হচ্ছে তাদের জন্য যারা 5 টাকা দিয়ে টিকিট কেটে হলে যাবে, সিনেমাটা 50 টাকা টিকিটের লোকের জন্য নয়। সুতরাং আমাকে নিতে হবে দর্শক কি চাইছে, কোন দর্শকদের কাছে যাব, কোন দর্শকরা টিকিটটা কাটবে, তাদের মতো করে ছবি তৈরি করতে হবে। দিদির কথাটা খুবই ভালো লাগলো। তো কথাটা শুনতে শুনতে এই কথাটা মনে হলো, গল্পটা মনে হলো যে ঋত্বিকদার কথাটা মনে হয় এই জায়গাটা আসলে খুব ভালো লাগে। কারণ ঋত্বিকদা কলকাতা শহরকে দেখিয়েছিলেন, সত্যজিৎ রায় কলকাতা শহরকে দেখিয়েছিলেন, তেমনি দেখিয়েছিলেন বিমল রায়, তেমনি দেখিয়েছেন আমাদের ঋষিকেশ মুখার্জি। পুজো বলুন, যে কোনো অনুষ্ঠানে বলুন, যদি কোনো অনুষ্ঠানে গান বাজানো হয়, সেই বছরের হিট ছবির গান বাজানো হতো, সেই গানের পরিচয় ছবির পরিচয় হতো, সেই ছবির পরিচয় দিয়ে সেই শহরের পরিচয় হতো। সুতরাং কলকাতাতেই আছে, তিলোত্তমা নগরী কলকাতা। চলচ্চিত্রের বাইরে কলকাতা কখনো বেরোতে পারেনি, সংস্কৃতির বাইরে কোনোদিন বেরোতে পারিনি, সাহিত্যের বাইরে কোনোদিন বেরোতে পারিনি, আজও আছে। কিন্তু হয়তো একটু সামান্য অবক্ষয় হয়েছে, সেটাকে একটুখানি মার্জিত করে দিলে, আমরা যদি মার্জিত করে দিতে পারি, তাহলে আবার সেই কলকাতার জায়গায় আসবো। কলকাতা আবার সেই ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শহর, মানে ধর্মের শহর হয়ে যাবে। ধন্যবাদ। নিঃসন্দেহে অনেক অনেক ধন্যবাদ শুভাজিৎ দা এই সংযোজনের জন্য। আরো কেউ সঞ্জয়, সিন্ধু সপ্তর্ষি বলে কেউ কিছু বলতে চাইছেন? He has raised his hand, so you may unmute him, please. আমি সিন্ধু সপ্তর্ষি। আমি শুনছি আপনাদের কথাগুলো, সত্যি খুব ভালো লাগছে। কলকাতা সংস্কৃতির জায়গা, কলকাতা সাহিত্যের জায়গা, কলকাতাতেই আছে। দিদির কথা বা একটু আগে যিনি বললেন, মানে চলচ্চিত্রের সঙ্গে এর যে যোগাযোগ, এই যোগাযোগটা নিবিড়ভাবে কলকাতাই দিতে পারে। আমরা আমাদের সমস্ত সংস্কৃতি সাহিত্য অন্যদিকে অন্য জায়গায় ডাইভারশন হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কলকাতার যে জায়গা, সেই জায়গা কোনো দিনই কোনো মানে স্রষ্টা অস্বীকার করতে পারবেন না। এইটুকুই আমার বলা। আপনাদের খুবই ভালো লাগছে, আলোচনাটা খুবই ভালো লাগছে। আমি আজকে প্রথম আপনাদের আলোচনা অংশগ্রহণ করলাম। আপনাকে ধন্যবাদ, নমস্কার। দাদা, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, তো খুব ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা ছিল যে চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। মানে চলমান একটি শহর, তার কোথায় শুরু তার কোথায় শেষ কেউ জানে না।
তাই শেষমেশ রবি ঠাকুর আবার তার শেষে এসে বলছেন উপসংহারে যে কলিকাতা আছে কলিকাতাতেই, অর্থাৎ যে কলকাতা তার কোনো তুলনা নেই, কলকাতা নিজেই নিজের তুলনা। এই জন্যই কলকাতা হচ্ছে তিলোত্তমা, যাকে আমরা সুন্দরীও বলে থাকি। বাহ বাহ, খুবই সুন্দর। এভাবেই আমরা আজকের এই পর্বের শেষ ভাগে যাচ্ছি। সবাইকে, আমাদের বিশিষ্ট অতিথিদের, শ্রীমতী শতরূপা সান্যাল, বিদুষী সুতপা তালুকদার, শ্রী পৃথ্বীরাজ সেন মহাশয়কে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নববঙ্গের পক্ষ থেকে জানিয়ে আজ আমাদের এই পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কাছে আমরা আবারও আসবো, বারবার আসবো, আপনাদের পাশে চাই, বাংলার ভীত গৌরব ফিরিয়ে আনতে। নমস্কার, ধন্যবাদ।